আইন শৃঙ্খলা রক্ষার জন্য গ্রেফতার তো একটা বিরাট ক্ষমতা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পুলিশ ঠিক কোন পরিস্থিতিতে একজন মানুষকে কোনো ওয়ারেন্ট বা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই অ্যারেস্ট করতে পারে? হ্যাঁ, পারে। আর আজ আমরা ঠিক এই বিষয়টাই একেবারে খুঁটিয়ে দেখব। আমাদের দেশের আইনি পুলিশকে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এই ক্ষমতাটা দিয়েছে, কিন্তু সেই পরিস্থিতিগুলো আসলে কি আর এর সীমাবদ্ধতাই বা কোথায়? চলুন এই পুরো বিষয়টাই আজ আমরা বোঝার চেষ্টা করি। এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের মূল ধারণাটা, তারপর পুলিশের বিশেষ ক্ষমতা আর কি পরিস্থিতিতে গ্রেফতার করা যায়, এমনকি সাধারণ নাগরিক বা ম্যাজিস্ট্রেটেরও কোনো ক্ষমতা আছে কিনা সেটাও জানব, আর সবশেষে গ্রেফতারের পর কি নিয়ম মানতে হয় সেটাও দেখব। আচ্ছা, তো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের ক্ষমতার মূল উৎসটা কোথায়? এটা আসে মূলত ফৌজদারি কার্যবিধির দুটো ধারা থেকে, ধারা ৫৪ আর ধারা ৫৫। এই দুটো ধারাকেই বলা যায় পুলিশের বিশেষ ক্ষমতার ভিত্তি। চলুন প্রথমে ধারা ৫৪ দিয়ে শুরু করা যাক। দেখুন, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই আছে এই ধারা ৫৪। এই ধারা অনুযায়ী একজন পুলিশ অফিসার মোট ৯টা আলাদা আলাদা পরিস্থিতিতে যে কাউকে অ্যারেস্ট করতে পারেন। যেমন ধরুন, যদি কারো বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ করার বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে, বা কেউ ঘর ভাঙার সরঞ্জাম নিয়ে ধরা পড়ে, কিংবা কোনো ঘোষিত অপরাধী হয়। মানে লিস্টটা বেশ লম্বা। এর মধ্যে পুলিশকে কাজে বাধা দেওয়া বা সশস্ত্র বাহিনী থেকে পালানো ব্যক্তিও আছে। মূল কথা হলো, এই প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তিসঙ্গত সন্দেহ বা বিশ্বাসযোগ্য তথ্যই একজন পুলিশ অফিসারের জন্য যথেষ্ট। তো ধারা ৫৪ তো গেল, যেটা যে কোনো পুলিশ অফিসারকে ক্ষমতা দেয়। কিন্তু ধারা ৫৫ এটা একটু স্পেশাল। এটা বিশেষভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, মানে অফিসার ইনচার্জকে, তার নিজের থানা এলাকায় কিছু লোককে গ্রেফতারের ক্ষমতা দেয়। এটাকে একটা প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা বলা যেতে পারে। এই ৫৫ ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমন কাউকে অ্যারেস্ট করতে পারেন যিনি হয়তো কোনো বড় অপরাধ করার জন্য লুকিয়ে আছেন, বা যার জীবনযাপনের কোনো ঠিক ঠিকানা নেই, নিজের পরিচয়ও ঠিকমতো দিতে পারছেন না। এমনকি যিনি অভ্যাসগতভাবে ডাকাত, চোর বা দাগী অপরাধী হিসেবে পরিচিত, তাকেও ধরা যায়। মানে মূল উদ্দেশ্যটাই হল অপরাধ ঘটার আগেই সেটাকে থামিয়ে দেওয়া। আচ্ছা, শুধু কি ৫৪ আর ৫৫ ধারা? না, আরও কিছু বিশেষ পরিস্থিতি আছে যেখানে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখে নেওয়া যাক। ফৌজদারির কার্যবিধির ৫৭ ধারা বলছে, যদি কেউ একজন পুলিশ অফিসারের সামনে কোনো ছোটখাটো মানে অমূলযোগ্য অপরাধ করে আর তারপর নিজের নাম ঠিকানা বলতে না চায় বা ভুল বলে, তখন পুলিশ অফিসার তাকে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবেন। তবে এর উদ্দেশ্য কিন্তু একটাই, তার আসল পরিচয়টা জানা। আর এই ক্ষমতাটা যে শর্ত সাপেক্ষ, সেটা একটা পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রায়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে যে মুহূর্তে ওই ব্যক্তির আসল নাম ঠিকানা জানা যাবে এবং তিনি একটা বন্ড বা মুচলেকা দেবেন, তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। তার মানে বুঝতেই পারছেন, এখানে কাউকে আটকে রাখাটা উদ্দেশ্য নয়, শুধু পরিচয় নিশ্চিত করাটাই আসল কাজ। এরপর আসে ধারা ৫৮। এটা পুলিশকে আরেকটা বড় ক্ষমতা দেয়, যে পুলিশ অফিসারের ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করার অধিকার আছে, তিনি ওই ব্যক্তিকে ধরার জন্য পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে তাড়া করে যেতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন আসতেই পারে, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার ক্ষমতা কি কেবল পুলিশেরই আছে? উত্তর হলো না। আইন কিন্তু সাধারণ নাগরিক এবং ম্যাজিস্ট্রেটদেরও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই ক্ষমতা দিয়েছে। চলুন দেখি সেগুলো কি। এখানে পুলিশ আর সাধারণ নাগরিকের ক্ষমতার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। খেয়াল করুন, পুলিশ কিন্তু যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতেই ধারা ৫৪ অনুযায়ী গ্রেফতার করতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী একজন সাধারণ নাগরিক শুধু তখনই কাউকে ধরতে পারেন যখন তার চোখের সামনে কোনো জামিনযোগ্য ও আমলযোগ্য অপরাধ ঘটছে, অথবা লোকটা যদি একজন ঘোষিত অপরাধী হয়। আর ধরার পর যত তাড়াতাড়ি সম্ভব তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। বেশ, তাহলে আমরা পুলিশ এবং সাধারণ নাগরিকের ক্ষমতা সম্পর্কে জানলাম। এই তালিকায় তৃতীয় এবং শেষ পক্ষ হলেন ম্যাজিস্ট্রেট। তাদেরও কিন্তু বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা আছে, তবে তাদের ক্ষমতাটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ, যাকে আমরা বলি জুরিসডিকশন বা এখতিয়ার। এখানে দুটো ধারা আমাদের বুঝতে হবে। ৬৪ ধারা বলছে, যদি কোনো অপরাধ একজন ম্যাজিস্ট্রেটের চোখের সামনে মানে তার উপস্থিতিতে ঘটে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন। আর ৬৫ ধারা বলছে, তার এখতিয়ারের মধ্যে থাকা এমন যে কোনো ব্যক্তিকে তিনি গ্রেফতারের নির্দেশ দিতে পারেন যার বিরুদ্ধে তার ওয়ারেন্ট জারি করার ক্ষমতা আছে। এক্ষেত্রে অপরাধটা তার সামনে না ঘটলেও চলবে। ক্ষমতার কথা তো অনেক হলো, কিন্তু ক্ষমতার উল্টো পিঠে কি আছে?
অধিকার এবং সুরক্ষা। আইন যেমন একদিকে ক্ষমতা দিয়েছে, তেমনি অন্যদিকে গ্রেফতার হওয়া ব্যক্তির সুরক্ষার জন্যও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আর অধিকার নিশ্চিত করেছে। ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এই অংশটা জানা আমাদের সবার জন্যই খুব জরুরি। গ্রেফতার হওয়া ব্যক্তির সবচেয়ে বড় আইনি সুরক্ষাগুলোর একটি হল এই ২৪ ঘণ্টার নিয়ম। ফৌজদারি কার্যবিধির ৬০ ধারা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে, কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর ২৪ ঘণ্টার বেশি সময় আটকে রাখা যাবে না। যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে এই ২৪ ঘণ্টার মধ্যেই তাকে অবশ্যই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এটা তার আইনি অধিকার। আর এই অধিকারগুলো যাতে ঠিকঠাকভাবে রক্ষা হয়, সেজন্যে কিন্তু গ্রেফতারের পর পুলিশের ওপরও কিছু আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ওই যে বললাম ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা, সেই সাথে বিনা পরোয়ানায় যতগুলো গ্রেফতার করা হয়েছে তার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, আর অবশ্যই আইনি প্রক্রিয়া ছাড়া, মানে বন্ড বা জামিন ছাড়া কাউকে মুক্তি না দেওয়া। এই নিয়মগুলোই আসলে ক্ষমতার অপব্যবহারকে আটকে রাখে। দেখুন, এখানে আমরা একটা চমৎকার ভারসাম্য দেখতে পাচ্ছি। একদিকে যেমন আছে গ্রেফতার হওয়া ব্যক্তির আইনি অধিকার, যেমন ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির হওয়ার অধিকার, ঠিক তার বিপরীতেই সেই অধিকার নিশ্চিত করার জন্য পুলিশের উপর রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব। এই যে অধিকার আর দায়িত্বের একটা মেলবন্ধন, এটাই আইনের শাসনকে মজবুত করে তোলে।